ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। কলকাতার হাতের কাছে গ্রাম্য পরিবেশের মাঝে খুব সুন্দর একখানা লুকোনো তীর্থস্থানের সন্ধান দেব আমার এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার জার্নিতে যেখানে তোমরা খুব সহজেই পৌঁছাতে পারবে, এমনকি এই তীর্থস্থানে তোমাদের কিন্তু যাওয়া আসা মিলিয়ে খরচা হবে মাত্র 50 টাকা। এখানে আসলে পরে তোমরা কিন্তু পেট ভরে দুপুরের ভোগ প্রসাদ বসে গ্রহণ করতে পারবে, তাও বিনামূল্যে। তবে কলকাতার হাতের কাছে কোথায় এই অচেনা তীর্থস্থান, এখানে তোমরা কলকাতা থেকে কিভাবেই বা পৌঁছাবে, সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি দেখলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হাওড়া স্টেশনে নতুন একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তবে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল থেকেই 8:45টার মতো। আজকে খুব সুন্দর কলকাতার হাতের কাছে দারুণ একখানা জায়গার সন্ধান দেব। তবে ভিডিওটি দেখার পরে অনেক বন্ধুরা বলতেই পারো যে জায়গাটা আমাদের কাছে অনেকটাই চেনা, কিন্তু এখনো কিন্তু এই জায়গাটার বিষয়ে অনেক বন্ধুদের কাছে অচেনা রয়েছে। সেই সব বন্ধুদের কথা মাথায় রেখে আজকের এই জায়গাটাই ঘুরতে যাওয়া। তবে বন্ধুরা আজকে আমি হাওড়া স্টেশন থেকে সকালবেলা 8:25-এর বর্ধমান কড লাইনে লোকাল ট্রেন ধরবো। হাতে বেশ খানিকক্ষণ সময় রয়েছে, দাঁড়িয়ে রয়েছে এখন আমি হাওড়া স্টেশনের 7 নাম্বার প্ল্যাটফর্মে। অ্যানাউন্সমেন্ট করুক যে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরবো। বর্ধমান কড লাইনের লোকাল ট্রেন চলে এসেছে তার নিজস্ব ট্র্যাকে। আমি আগে থেকেই জানতাম 7 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে, তাই আমি আগে থেকেই 7 নাম্বার প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিলাম। তবুও তোমাদের বলবো একটু আগে ভাগে স্টেশন চত্বরে পৌঁছে যেতে। যদিও বা কোনো সময় প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয়, অ্যানাউন্সমেন্টটা করলে পরে সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে। সকালবেলা 8:25-এর বর্ধমান কড লাইনের লোকাল ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 7 নাম্বার প্ল্যাটফর্মে। ট্রেন তো ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, ট্রেন থেকে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার নামলো, কিন্তু দেখছি এখন কিন্তু ট্রেন পুরোটাই খালি রয়েছে। বেশ আরামে আশা করছি আগের জার্নিটা কমপ্লিট করতে পারবো। চলো দেরি করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। তবে হাওড়া স্টেশন থেকে আজকে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে খুব একটা বেশিক্ষণ ট্রেনে জার্নি করতে হবে না। হাওড়া স্টেশন থেকে প্রায় সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। সকালবেলা সঠিক 6:10-এ রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। সকালবেলা 7:08-এ রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। সকাল 8:25-এ রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। সকাল 8:50-এ রয়েছে হাওড়া টু চন্দনপুর লোকাল। সকালবেলা 9:30টার সময় রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। সকাল 10:17-তে রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। আবার সকাল 11:22-এ রয়েছে হাওড়া টু বর্ধমান লোকাল। এই প্রত্যেকটা ট্রেন ধরলে পরে তোমরা কিন্তু আজকের গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছাতে পারবে। এইবারে তোমাদের সুবিধে মতো যে কোনো একটি টাইমিংয়ে ট্রেন ধরে খুব সহজেই এখানে চলে আসতে পারো আর কাটিয়ে যেতে পারো খুব সুন্দর একখানা দিন। সকালবেলা সঠিক 9টার সময় আমি পৌঁছে গিয়েছি বারুইপাড়া স্টেশনে, আজকে আমার গন্তব্যস্থল। তবে বন্ধুরা বারুইপাড়া স্টেশন থেকে আবারও বাইরে বেরিয়ে গাড়ি ধরবো। আর হাওড়া স্টেশন থেকে আমি যে বারুইপাড়া স্টেশনে আসলাম, মাথা পিছু টিকিট খরচা লেগেছিল 10 টাকা। আর ট্রেন থেকে নেমেছিলাম আমি 2 নাম্বার প্ল্যাটফর্মে। এখন এসে দাঁড়িয়েছি আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে। 1 নাম্বার প্ল্যাটফর্মের একদম ঠিক সামনের দিকে দেখা যাচ্ছে ওভারব্রিজ। সেই ওভারব্রিজটা ধরে সামনের দিকে আমি এগিয়ে যাব। যেতে হবে আমাকে, পাশে রয়েছে 1A প্ল্যাটফর্ম। সেই দিক দিয়ে আমাকে কিন্তু বারুইপাড়া স্টেশনের মেন গেটের কাছে বেরোতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার 1A দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে তোমরা কিন্তু সোজা তাকালে দেখতে পারবে এখানে বারুইপাড়া স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে মেন রোডের ওপরেই লাইন দিয়ে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে এখন আমি মাথা পিছু 15 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব কিন্তু বনমালীপুর। আর এইখানে যে অটোটা দাঁড়িয়ে রয়েছে, এই অটোটা ধরেই এখন আমি সামনের দিকে রওনা দেব। বারুইপাড়া স্টেশন চত্বর থেকে বনমালীপুরের দূরত্ব হলো 3.5 কিলোমিটার।
অটোতে যেতে যেতে চোখে পড়লো আশেপাশে গ্রামাঞ্চলের সুন্দর ভিউ। ট্রেন থেকে নেমে অযথা তোমরা স্টেশন চত্বরে সময় নষ্ট করবে না, সোজা চলে আসবে অটো স্ট্যান্ডে। কারণ এই অটো স্ট্যান্ডে একটা ব্যাপার রয়েছে, যতক্ষণ না প্যাসেঞ্জার ভরবে ততক্ষণ কিন্তু অটো ছাড়বে না। এইবারে সাথে যদি 5 বছরের বয়সের কোনো বাচ্চা থাকে কিংবা আরেকটু বড় বাচ্চা থাকে, তোমরা অবশ্যই একবার কিন্তু অটোতে ওঠার আগে অটো ড্রাইভার দাদার কাছে জিজ্ঞেস করে নেবে তাদের ভাড়া দিতে হবে কি হবে না। ফাইনালি অটো থেকে নেমে পড়েছি আমি বনমালীপুরে। ব্যাক সাইডে যে মেন রোডটা দেখা যাচ্ছে, যেদিক দিয়ে গাড়িগুলো যাওয়া আসা করছে, মেন রোডের ওপরেই গাড়ি থেকে নেমেছিলাম। আর মেন রোডের ওপরে দেখো পরপর 2-3টে কিন্তু দোকান দেখা যাচ্ছে। আর এই দোকানগুলোর উল্টো দিকে লাল মাটির একখানা রাস্তা রয়েছে, সেই রাস্তাটাই আমি এখন ধরেছি। তবে বন্ধুরা, এখানে আসার সাথে সাথেই সবার প্রথমে চোখে পড়লো খুব সুন্দর দৃশ্য। দেখো বিরাট বড় একখানা কিন্তু জলে ভরা পুকুর, পুরো পুকুর পাড় জুড়ে রয়েছে অসংখ্য আম গাছ, কলা গাছ, দেখতে খুব ভালো লাগছে। প্রকৃতি যে কতটা সুন্দর এবং যেই জায়গাতে অসংখ্য গাছগাছালি থাকে সেই জায়গাটা যে আরো কত সুন্দর হয়ে যায় এখানে আসলে তোমরা বুঝতে পারবে। সামনের দিকে এই যে রোডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মাটিরই রাস্তা। এই রাস্তা ধরে এখন আমি সামনের দিকে এগিয়ে যাব। হাজারো ব্যস্ততার মাঝে মন চাইছে হাতের কাছে কোনো এক সুন্দর জায়গা থেকে ঘুরে আসি, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা বেছে নিতে পারো। এমনই একখানা জায়গা বন্ধুরা, হঠাৎ করে প্ল্যানিংও করতে পারবে, সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন কাটিয়ে আবার সন্ধ্যের মধ্যে বাড়িতে ব্যাক করতে পারবে। গ্রাম্য পরিবেশের মাঝখানে একটা দিন কাটানো, তার সাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় সব কিছু মিলিয়ে যেন একটা সারা দিন তোমাদের কাছে খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। যাওয়ার পথে চোখে পড়লো কিন্তু একদম রোডের ওপরেই এখানে পরপর অনেকগুলো দোকান বসেছে। সকালের জলখাবার তোমরা চাইলে এই দোকানগুলো থেকে কিন্তু করে নিতে পারো। আর তোমাদের আরো একখানা কথা বলছি, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু এখানে প্রচুর ভিড় তোমরা দেখতে পারবে, মানে আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তুলে ধরবো। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু ব্রহ্মাদত্ত ধামের একদম ঠিক সামনের দিকে। আচ্ছা, তোমরা যদি বারুইপাড়া স্টেশন থেকে অটো ধরে একদম ঠিক ব্রহ্মাদত্ত ধাম মন্দির প্রাঙ্গণের সামনে এসে গাড়ি থেকে নামো, তাহলে মাথা পিছু খরচা হবে কিন্তু 20 টাকা করে। আমি যেহেতু মেন রোডের কাছে নেমে পড়েছিলাম তাই আমার কাছে মাথা পিছু কিন্তু ভাড়া নিয়েছে 15 টাকা করে। তোমরা চাইলে পরে মেন রোডেও নামতে পারো, তোমরা চাইলে 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু এখানেও চলে আসতে পারো। দেখো দোকানগুলোতেও কিন্তু বেশ ভিড় রয়েছে। তবে এসে দাদার কাছ থেকে জানতে পারলাম আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলা থেকেই দোকানগুলো বসে গিয়েছে। অন্যান্য বারগুলোতে কিন্তু দোকানে এই মোটামুটি দুপুরবেলা ঠিক 1টা-1:30টার পর থেকে খুলে যায়। চলো এবারে তাহলে মন্দির প্রাঙ্গণের দিকে এগোনো যাক। আচ্ছা, আরো একখানা জিনিস বলবো, তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইছো তারা কিন্তু একদম মন্দির প্রাঙ্গণের সামনে বেশ চারিদিকে তো দেখতেই পাচ্ছো খোলা স্পেস রয়েছে, যে কোনো জায়গাতে কিন্তু গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। তবে 3 চাকা গাড়ি এবং 4 চাকা গাড়ি তোমরা একদম ঠিক এই যে রোডটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু পার্কিং করতে পারবে না। তার জন্য তোমাদেরকে এই যে দেখো এখানে একটা এরিয়া দেখা যাচ্ছে, পরপর অনেকগুলো টোটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেইখানে গাছের নিচে গাড়ি পার্কিং করতে হবে। এবং তোমরা যদি ভাবো যে সাইকেল বা অনেকে হয়তো বাইক নিয়ে আসবে, তারা এখানে অনায়াসে কিন্তু গাড়ি পার্কিং করে দিতে পারবে। চলো তাহলে মন্দির প্রাঙ্গণের দিকে এগোনো যাক। প্রায় 15 বিঘা জমির ওপরে বিস্তৃত এই ব্রহ্মদত্ত ধাম। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বারের একদম ঠিক সামনের দিকের দু সাইডেই দেখতে পারবে খুব সুন্দর গার্ডেনিং করা, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। সকালবেলা সঠিক 7টার সময় সকল ভক্তদের জন্য মন্দিরের গেট খোলা হয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার একদম ঠিক সামনের দিকেই তোমরা দেখতে পারবে কিন্তু বিশাল বড় একখানা প্রবেশদ্বার। প্রবেশদ্বারের একদম ঠিক ওপরের দিকে বড় করে লেখা রয়েছে ব্রহ্মাদত্ত ধাম। মন্দির প্রাঙ্গণে যে প্রবেশ করার প্রবেশদ্বারটা রয়েছে তার ঠিক সামনের দিকেই হাতের ডান দিকে তোমরা দেখতে পারবে ডালা বিক্রয় কেন্দ্র, যেখান থেকে তোমরা চাইলে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারো। 51 টাকা এবং 101 টাকা দিয়ে এখানে কিন্তু ডালা বিক্রি হচ্ছে। নর্মাল চাইলে পরে তোমরা 5 টাকা দিয়ে ধূপকাঠিও কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। এবারে মন্দির প্রাঙ্গণের ভেতরে আসলে পরে তোমরা ঠিক কি কি দেখবে সমস্ত কিছুটাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কিন্তু বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, এখানে বৃহস্পতিবারে কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়, তাই তোমরা এই পরিমাণে ভিড় কিন্তু দেখতে পারবে। বেলা যত বাড়বে মন্দির প্রাঙ্গণে কিন্তু ভিড় ততই বেড়ে যাবে। সামনের দিকেই দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের যে মেন গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে প্রবেশ করার জন্য প্রবেশদ্বার।
হুগলি জেলার বারুইপাড়ার বনমালীপুর গ্রামে রয়েছে এই সুন্দর বিশাল মন্দির প্রাঙ্গণ, যাকে ব্রহ্মা দত্ত ধাম নাম দেওয়া হয়েছে। কিন্তু এই মন্দির প্রাঙ্গণকে অনেকে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরও বলে থাকে। সুবিশাল এই মন্দির 2014 সালের 22শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করলে পরে তোমরা কিন্তু সবার প্রথমে দেখতে পারবে হাতের দু সাইডে রয়েছে বড় বড় স্তম্ভ বা গম্বুজ। যে গম্বুজগুলোর পুরো চারিদিকে কিন্তু খুব সুন্দর স্ট্যান্ড রয়েছে, যার উপরে লাইট লাগানো আছে। সন্ধেবেলার পর থেকে যখন এই স্তম্ভগুলোর ওপরে আলো জ্বলে ওঠে তখন কিন্তু দেখতে আরো ভীষণ সুন্দর লাগে, কারণ দেখতে মনে হয় চারিদিকে প্রদীপ জ্বলছে। আর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার একদম ঠিক দুদিকেই এক সাইডে রয়েছে কিন্তু কপিলমুনির মন্দির, এক সাইডে রয়েছে গণেশ ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ। মন্দির প্রাঙ্গণে যাব, আগে আমি কপিল দেবকে দর্শন করব, তারপরে গণেশ ঠাকুরকে দর্শন করব, তারপরে মন্দির প্রাঙ্গণে ভিজিট করব। এদিকে গেলে পরে কপিলমুনির মন্দির দেখা যাবে। মন্দির প্রাঙ্গণে ঠিক ডান দিকে তোমরা ছোট্ট একটা মন্দিরে বিরাজমান কিন্তু দেখতে পারবে কপিলমুনির খুব সুন্দর বিগ্রহ। অবশ্যই তোমরা দর্শন করবে। এইখানে ঠিক তোমরা যেমন মন্দির দেখতে পাচ্ছ, হাতের ঠিক বাঁ সাইডেও কিন্তু এরকমই ছোট্ট একটা মন্দিরের মধ্যে গণেশ ঠাকুর বিরাজমান রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করবে এবং বিগ্রহগুলো দর্শন করবে। মন্দিরের চূড়াখানা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, সকলের মন কাড়তে বাধ্য করবে। চারিদিকটা নিখুঁত কারুকার্যের সাথে দারুণ করে সুসজ্জিত। চূড়ার মাথার উপরে রয়েছে খুব সুন্দর একখানা ধ্বজা, যেই ধ্বজাটা সারা দিন হাওয়াতে উড়তে থাকে, তাই দেখতে আরো সুন্দর লাগে। বড়দের সাথে ছোটরাও কিন্তু এই মন্দির প্রাঙ্গণে আসলে পরে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। মন্দির প্রাঙ্গণের এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বাইরের দিকের এরিয়াটা। এতটা সুন্দর প্রাঙ্গণ এবং বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু ব্রহ্মা দত্ত ধাম মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের ভেতরে বসার ব্যবস্থা তো রয়েছে, পানীয় জলের ব্যবস্থা, ডাস্টবিন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে তো তোমরা যেখানে ইচ্ছে সেখানে বসে বিশ্রাম নিতে পারবে, সময় কাটাতে পারবে। এই যে নিচের দিকের এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এত সুন্দর এখানে হাওয়া হচ্ছে, বলতে পারো মৃদু একখানা হাওয়া, ভীষণ ভালো লাগছে। বৃহস্পতিবারে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু বন্ধুরা একদম বিনামূল্যে এখানে তোমরা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একখানা সন্ধান। এবং ব্রহ্মা দত্ত ধামে মন্দিরে তোমরা অবশ্যই ভিজিট করবে। এই ব্রহ্মা দত্ত ধাম মন্দির কিন্তু ভারতবর্ষের মধ্যে 4খানা জায়গাতে রয়েছে। কোথায় কোথায় রয়েছে সেটাও আমি জানিয়ে দেব। প্রথমত শিবদত্ত ধাম, যা রয়েছে মধ্যপ্রদেশে। দ্বিতীয়ত অনুসয়া দত্ত ধাম, যা রয়েছে কন্যাকুমারীতে। তৃতীয় নাম্বার হলো ব্রহ্মা দত্ত ধাম, যা রয়েছে কলকাতাতে। আর সেই কলকাতার ব্রহ্মা দত্ত ধামে এখন আমরা রয়েছি। 4 নাম্বার ধামটি রয়েছে উত্তরাখণ্ডে, যার নাম হলো অত্রি দত্ত ধাম। ব্রহ্মা দত্ত ধাম মন্দির প্রাঙ্গণ তোমরা পুরোটাই তো খুব সুন্দরভাবে ঘুরে দেখবে অবশ্যই। তাছাড়াও কিন্তু মন্দির প্রাঙ্গণের আন্ডারগ্রাউন্ডে রয়েছে শিব মন্দির, যেটা অবশ্যই তোমরা দর্শন করবে। দেখো এখানে বড় করে লেখা রয়েছে শিব মন্দির। এই গেটটা দিয়ে এখন আমাদেরকে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। শিব মন্দিরে সময় করে একবার হলেও এসে ভিজিট করবে, কারণ বন্ধুরা এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। এখানে আসলে পরে ভোলেনাথের দর্শন করার পরে আলাদা রকম এক পাওয়ার পাবে। এবং চারিদিকটা খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত, যা তোমাদের মন কাড়তে বাধ্য করবে। মন্দির প্রাঙ্গণের আন্ডারগ্রাউন্ডে যে শিব মন্দিরটা রয়েছে সেখানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আলো দিয়ে সাজানো, দেখতেই পারছো। আর এইখানে সামনের দিকে আসলে পরে ভোলেনাথের তোমরা দর্শন করতে পারবে। ভোলেনাথকে খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো, দেখতে অসাধারণ লাগছে। তবে বন্ধুরা তোমরা চাইলে পরে এখানে এসেও কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজোও দিতে পারো। তবে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেওয়ার পরে তোমরা কিন্তু যেখানে সেখানে সেই ধূপকাঠি মোমবাতি ফেলে যাবে না। নির্দিষ্ট স্থানে এখানে ধূপকাঠি মোমবাতি রেখে তারপরে কিন্তু বেরোবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য 2খানা কিন্তু প্রবেশদ্বার রয়েছে। যে কোনো একটি গেট দিয়ে তোমরা এন্ট্রি করে একটি গেট দিয়ে এক্সিট করতে পারো। মন্দির প্রাঙ্গণের ভেতরে এরকম বড় বড় মোটা মোটা পিলারগুলো চোখে পড়বে।
যার ওপরে মন্দির প্রাঙ্গণ দাঁড়িয়ে রয়েছে। এখনো মন্দির প্রাঙ্গণের কিছুটা কাজ বাকি রয়ে গেছে, সেই সব কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। যখন পুরো চারিদিকটা কমপ্লিট হয়ে যাবে, মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। সেই সময় আশা করছি মন্দির প্রাঙ্গণকে দেখতে আরো সুন্দর লাগবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে, সেই প্রবেশদ্বারটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। দেখতেই পারছো পুরোটাই কাঠের তৈরি এবং খুব সুন্দর নিখুঁত কারুকার্য রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই প্রবেশদ্বার দিয়ে এখন আমাদেরকে কিন্তু মন্দির প্রাঙ্গণের মূল গর্ভগৃহে এন্ট্রি করতে হবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে আমি প্রবেশ করেছি। চারিদিকটা বন্ধুরা শুধু গম গম করছে, ভক্তের ঢল পুরো মন্দির প্রাঙ্গণে। চারিদিকটা শুধু আগে তোমরা দেখো কত মানুষজন এখানে এসেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, আমি প্রথমেই বলেছিলাম যে কতটা পরিমাণে ভিড় হবে। মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য লাইনটা শুধু তোমরা দেখো। এইখান থেকে লাইন দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে পুজো দিতে হবে। তবে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পরে তোমরা কিন্তু শ্বেত পাথরের একখানা কচ্ছপ দেখতে পারবে, যেটা অবশ্যই দর্শন করবে। ভগবান বিষ্ণুর এক রূপ মানা হয় কচ্ছপকে, তাই এইখানেও কিন্তু অনেকে এসে ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে পুজো দিয়ে গেছে। চলো এবারে আমরা বিগ্রহের দর্শনে যাব। চারিদিকে প্রচুর নয়েজ বন্ধুরা, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে আজকের দিনটা। আরেকটু পরেই শুরু হয়ে যাবে গান বাজনা, যেই গান বাজনার তালে কিন্তু ভক্তরাও তাল মেলাবে। এবং গান বাজনা শেষ হয়ে গেলে পরে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আরতি হয়, যেটা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রচুর ভিড় বন্ধুরা, চারিদিকে খুবই আওয়াজ হচ্ছে। আচ্ছা, গান বাজনা আরতি সম্পূর্ণ কিছু মিলেই কিন্তু মন্দির প্রাঙ্গণ একদম যেন জমজমাট হয়ে উঠবে। তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। শেষ পর্যন্ত সম্পূর্ণ কিছু দেখার জন্য আমার সাথে থাকবে। প্রত্যেক বৃহস্পতিবার করে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, তাই সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দিরের গেট সারা দিন খোলা থাকে ভক্তদের জন্য। কিন্তু বৃহস্পতিবার ছাড়া যদি অন্যান্য দিনগুলোতে আসতে চাও, তাহলে মাথায় রাখবে সকাল 7টার সময় মন্দিরের গেট খোলা হয়, বন্ধ করা হয় 1টার সময়, আবার বিকেল 4টের সময় খোলা হয়, আর মন্দিরের গেট বন্ধ করা হয় রাত্রিবেলা 9:30টার সময়। সকলে একত্রিত হয়ে এক জায়গায় বসেছে, কারণ এইবারে আরতি শুরু হবে, আরতি দেখার জন্য।
মন্দির প্রাঙ্গণে এইমাত্র কিন্তু আরতি শেষ হলো। আরতি শেষ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ সকলে কিন্তু ব্যারিকেডের মধ্যে দিয়ে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আসলে যে জায়গাটায় বিগ্রহ রয়েছে সেখানে একজন পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছে, সকলের হাতে প্রসাদ দেবে। প্রসাদ দেওয়ার পরে তোমাদেরকে আসতে হবে এই লাইন ধরে। এখানে আসলে পরে তোমরা কিন্তু হাতে একটা কুপন পাবে, সেই কুপন নিয়ে তোমাদের যেতে হবে ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই মন্দির প্রাঙ্গণে আসলে পরে তোমরা একদম বিনামূল্যে শুধুমাত্র কুপনটা হাতে নিয়ে গেলে পরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে দেখো হাতে হাতে কিন্তু সকলকে কুপন দেওয়া হচ্ছে, আর সামনের দিকে দেওয়া হচ্ছে প্রসাদ। তোমরা প্রসাদ নেবে, তারপরে কুপন নেবে, আবারও কিন্তু গেট দিয়ে বাইরে থেকে বেরিয়ে যাবে। এবং কোথায় বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেটাও আমি তুলে ধরবো। সকলে কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করবে বলে। এখানে হাজারো হাজারো ভক্তের ঢল নেমে পড়লে পরেও প্রত্যেকে কিন্তু কুপনও পায় এবং সকলে বসে পেট ভরে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারে। এই বিষয়টা আমার কাছে ভীষণই ভালো লাগলো। কুপন হাতে নিয়ে আমি কিন্তু চলে এসেছি ঠিক যেই প্রাঙ্গণের মধ্যে সকলকে বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় সেই জায়গাতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু ভীষণ সুন্দরভাবে পুরো জায়গাটা মেনটেন করে রেখেছে। হাজারো হাজারো মানুষজন এই একই জায়গাতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে, কিন্তু তবুও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো এইদিকে কিন্তু পুরো লাইন দিয়ে সকলে বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মন্দির কর্তৃপক্ষ দাদারা দাঁড়িয়ে রয়েছে। যারা কুপন নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছো দেখো সকলকে কিন্তু একদম কুপনটা নেওয়ার পরে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, যাতে সকলে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। কত মানুষজন একই জায়গাতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে। তবে বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব, এর আগেও কিন্তু আমি ব্রহ্মদত্ত ধাম মন্দির প্রাঙ্গণে এসে ভিডিও করে গেছি, এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করেছি। আমাকে তার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় কি হয় না। না বন্ধুরা, বৃহস্পতিবার ছাড়া কিন্তু অন্যান্য দিন এখানে ভোগ প্রসাদের কোনো রকম ব্যবস্থা থাকে না। শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়, তাই প্রত্যেক বৃহস্পতিবার করেই কিন্তু তোমরা বিনামূল্যে মন্দির প্রাঙ্গণে এসে বসে পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। হাতে আমার কুপন আছে, আমিও বসে এবারে ভোগ প্রসাদ গ্রহণ করব। ফাইনালি বসে পড়েছি আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে। শুধু আমি একা নয়, আমার সাথে কিন্তু প্রচুর মানুষজন বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে, সাথে আমার 2 ছেলেও রয়েছে। খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। ব্রহ্মদত্ত ধাম মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বৃহস্পতিবার করে কেউ না কেউ ডোনেটের মাধ্যমে সকল ভক্তদেরকে এইভাবে কিন্তু প্রসাদ গ্রহণ করায়, যে প্রসাদটা সকল ভক্তরাই বসে গ্রহণ করে। এবং তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারো। প্রসাদ যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে যখন আমরা প্রসাদ গ্রহণ করতে বসেছিলাম তার আগে সকলকেই দাদা কিন্তু বলে দিয়েছিল তোমাদের যতটা প্রয়োজন ততটাই নেবে, প্রয়োজন হলে দ্বিতীয়বার চেয়ে নেবে, কিন্তু কেউ ফেলে নষ্ট করবে না। তবে প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে পরে অবশ্যই নিজেদের এঁঠো থালাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। হাত ধোয়ারও বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের একদম ঠিক সামনের দিকে। আচ্ছা, তোমাদেরকে সবার প্রথমে একখানা জিনিস দেখাবো। যখন আমি সকালবেলা মন্দির প্রাঙ্গণে ভিজিট করেছিলাম এখানে কিন্তু দোকানপাট খুব অল্প সংখ্যকই দেখেছিলাম, কিন্তু যত বেলা বাড়ছে বিকেল হচ্ছে এখানে দোকানপাটের সংখ্যাও কিন্তু বেশ বেড়ে গিয়েছে। সাজগোজের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, খাওয়ার দাওয়ারের দোকান সমস্ত কিছুই পেয়ে যাবে। বিকেলের দিকটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জমজমাট হয়ে ওঠে। তেমনি মন্দির প্রাঙ্গণও খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যের পর থেকে সেজে ওঠে। তোমরা চাইলে পরে বিকেলের দিকে সন্ধ্যের দিকেও কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে যেতে পারো। আচ্ছা, এইবারে তোমাদেরকে দেখাচ্ছি এইখান থেকে তোমরা বারুইপাড়া স্টেশনে যাবে কি করে। সামনের দিকে দেখো টোটো অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। এইখান থেকে খুব সহজেই তোমরা কিন্তু শেয়ারে টোটো অটো ধরে চলে যেতে পারো বারুইপাড়া স্টেশনে। আমি যেমনটা করব, এখান থেকে কিন্তু একটি অটো নয়তো টোটো ধরে বারুইপাড়া স্টেশনে চলে যাব। সেইখান থেকে রয়েছে বিকেল বেলা 4:40-এ একটি হাওড়া যাওয়ার লোকাল ট্রেন, সেই ট্রেন ধরে আবারও বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দেব। তবে বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি,
তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।